১৯৮৪ সালের একটি সত্য ঘটনার গল্প নিয়ে আজকের এই মুভিটি। ফ্লোরিডা শহরে রাতের আঁধারে রাস্তা থেকে লিজা নামে ১৭ বছর বয়সী এক মেয়েকে ভয়ঙ্কর সিরিয়াল কিলার কিডন্যাপ করে। তারপর ওই নরপশু মেয়েটাকে টানা রেপ করে। এর আগেও সে ১৬টা মেয়েকে রেপ করে মেরে ফেলে। কিন্তু সৌভাগ্যক্রমে এই কিলারের হাত থেকে এই মেয়েটা পালাতে সক্ষম হয়। কিন্তু অবাক করার বিষয় হলো, মেয়েটির পরিবার তার কোনো কথাই বিশ্বাস করে না। একটি মেয়ের কাছে তার পরিবারই সবকিছু। কিন্তু তার পরিবারই তার কোনো কথা বিশ্বাস করে না। গল্পের শুরুতে আমরা একটা ক্যাফে দেখতে পাই। এই ক্যাফেতে লিজা নামের একটি মেয়ে কাজ করে। লিজা আসলে অনেক সৎ ও পরিশ্রমী। এই কারণে তার বস তাকে অনেক পছন্দ করে। আর এই কারণে লিজা একদিন তার বসের সাথে তার প্রমোশনের কথা বললে তার বস কোনো কিছু না ভেবেই তাকে সামনের ডেস্কে বসার অনুমতি দিয়ে দেয়। মানে তাকে ম্যানেজারের দায়িত্ব দিয়ে দেয়। লিজা যখন কাজ শেষ করে বাড়ি ফিরছিল তখন তার জীবনের আসল ঘটনা জানা যায়। সবাই যখন কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য হাসিমুখে থাকে তখন দেখা যায় লিজা বাড়ি ফেরার জন্য মন খারাপ করে থাকে। তার কাছে যেন বাড়িটা নরকের মতো মনে হয়। ঐদিন সাইকেল চালানোর সময় তার সাথে বাড়িতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা লিজা ভাবতে থাকে। একদিন রাতে সে যখন ঘুমিয়েছিল, তার ঘরে একটি লোক ঢুকে তাকে রেপ করে। এগুলো ভাবতে, ভাবতে লিজা সাইকেল চালাতে থাকে। তখন সে রাস্তায় একটি গাড়ি দেখতে পায়। লিজার মনে হচ্ছিল গাড়িটি থেকে কেউ তাকে ফলো করছে। তাই সে ভয় পেয়ে দ্রুত সাইকেল চালাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই লিজা বাড়ি পৌঁছে যায়। কিন্তু বাড়ি গেলে জানা যায় এটা আসলে লিজার নিজের বাড়ি নয়। এটা তার নানির বাড়ি। এখানে লিজার নানি তার বয়ফ্রেন্ডের মরিচের সাথে থাকে। আসলে লিজার নানি আর্থিকভাবে একটু দুর্বল। তাই মরিচ নামের ওই লোকটি তাকে আর্থিকভাবে সাহায্য করে। আর এর বিনিময়ে লিজার নানি প্রতি রাতে মরিচকে লিজার কাছে পাঠিয়ে দেয়, তাকে ব্যবহার করার জন্য। ১৭ বছর বয়সী একটি মেয়ে নিজের নানির বাড়িতে থেকেও প্রতিনিয়ত ধর্ষণের শিকার হয়। এই বিষয়টা নিয়ে লিজা মানসিক শান্তি পাচ্ছিল না। এক পর্যায়ে সে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। একদিন রাতে ক্যাফে থেকে বাড়ি ফিরে একটি সুইসাইড নোট লিখে, কিন্তু সে সাহস পাচ্ছিল না সুইসাইড করার মতো। লিজা মনে করত তার নানির আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে মরিস নামে ওই লোকটা থেকে সাহায্য নিতে হয়। তাই সে তার ইনকাম করা সব টাকা তার নানির হাতে তুলে দিত, যাতে করে ওই লোকটা এখানে আর না আসে। কিন্তু দেখা যায় ৩ বছর কেটে যাওয়ার পরও কোনো কিছুর পরিবর্তন হয়নি। এতে বোঝা যায় তার নানির কোনো আর্থিক সমস্যা নেই। মরিস তাকে ব্যবহার করার জন্য তার নানিকে মোটা অঙ্কের টাকা দিত। একদিন লিজা তার মাকে ফোন করলে তার ছোট বোন ফোন ধরে। সে বলে সে এখানে থাকতে চায় না। আর এখানে অনেক অসুবিধা হচ্ছে। ছোট বোন বলে, "মা তোকে এখানে আনতে চায় না।" তারপর মাকেও সবকিছু খুলে বলে। কিন্তু তার মা কোনো কিছু বিশ্বাস করে না। বরং বলে, "তোমাকে পাঠিয়েছি তোমার নানিকে দেখাশোনা করার জন্য। সবকিছু বাদ দিয়ে তুমি তোমার নানিকে ভালো করে দেখাশোনা করো।" লিজার মার ব্যবহার দেখে বোঝা যায় তার মেয়ের প্রতি কোনো মায়া নেই। আসলে লিজার উপর প্রতিদিন ধর্ষণ হওয়ার কথা তার মাও জানতো। যাই হোক, প্রতিদিনের মতো ক্যাফেতে কাজ শেষে লিজা আবারও বাড়ি ফিরছিল। আর উদাস হয়ে গিয়েছিল, কারণ বাড়ি ফিরেই ওই জানোয়ারটার চেহারা তাকে দেখতে হবে। ঠিক তখনই রাস্তায় সেই আগের দিনের গাড়িটা দেখতে পায়। গাড়িটা আজ লিজার পিছু নিতে শুরু করে। এতে লিজা প্রচণ্ড ভয় পেয়ে যায়। লিজা প্রচণ্ড জোরে সাইকেল চালাতে শুরু করে। গাড়িটা মাঝপথে এসে দাঁড়িয়ে থাকে। সুযোগ বুঝে গাড়ির ড্রাইভার লিজাকে জোর করে তুলে নেয়। লিজা নিজেকে বাঁচানোর জন্য জোরে, জোরে চিৎকার করে। লোকটা লিজাকে বন্দুকের ভয় দেখিয়ে গাড়িতে তুলে নেয়। গাড়িতে তুলে চোখ বন্ধ করে রাখতে বলে, আর চিৎকার করতে না করে। যদি চিৎকার করে তাহলে গুলি করে মেরে ফেলবে। লোকটির নাম ছিল ববি। লোকটি গাড়িতে লিজাকে ধর্ষণ করে এবং নিজের চোখ বেঁধে গাড়িতে করে কোথাও একটা নিয়ে যায়। লিজা অনেক বুদ্ধিমতী ছিল। তাই সে চোখ বাঁধা অবস্থায় মনোযোগ সহকারে খেয়াল রাখে গাড়িটি কোন দিকে ঘুরাচ্ছে আর কতটা সিগন্যাল পার করছে। কারণ লিজা এই রাস্তায় চলাচল করত। ববি লিজাকে তার বাড়িতে নিয়ে আসে এবং লিজাকে নিয়ে সে যখন উপরে ওঠে তখন লিজা সিঁড়িগুলো গুনতে শুরু করে। লিজাকে একটি বন্ধ করে আটকে রেখে ববি খুব বাজেভাবে তাকে প্রতিদিন ধর্ষণ করত। লিজা তখন বুঝতে পারে এই লোকটা পুরোপুরি সাইকো। তবে লিজার সাথে যেটা করছে এটা লিজার কাছে নতুন নয়। এর আগেও সে প্রতিদিন তার নানির বাড়িতে ধর্ষণের শিকার হতো। শেষমেশ লিজা প্ল্যান করতে থাকে এখান থেকে কিভাবে বের হওয়া যায়। তাই লোকটার সাথে লিজা মিষ্টি, মিষ্টি কথা বলে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। অন্যদিকে লিজা সেদিন রাতে বাড়ি না ফেরায় তার নানি পুলিশ স্টেশন গিয়ে একটা মিসিং ডায়েরি করে। আর তাতে করে পুলিশ এই কেসের ইনভেস্টিগেশন শুরু করে দেয়। ওই ক্যাফেতে চলে যায় যেখানে লিজা কাজ করত। সেখানে লিজার বস জানায় লিজা অনেক কর্মঠ এবং সহজ সরল মেয়ে। সে কখনোই নিজে থেকে পালাতে পারে না। হয়তো কেউ তাকে কিডন্যাপ করেছে। তারপর যখন পুলিশ লিজার মায়ের কাছে যায়, লিজার মা বলে ও হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। এখান থেকে বোঝা যায় লিজার মায়ের লিজার প্রতি কোনো মায়া নেই।
পুলিশ যখন চলে যাচ্ছিল, তখন লিজার ছোট বোন পুলিশকে থামিয়ে বলে, লিজা খুব সহজ সরল মেয়ে। লিজা কাউকে কোনো কিছু না বলে কোথাও যেতে পারে না। লিজার সাথে নিশ্চয়ই কোনো খারাপ কিছু হয়েছে। দয়া করে আপনারা আমার বোনকে খুঁজে বের করুন। ও নিশ্চয়ই কোনো বিপদে আছে। অন্যদিকে ববি লিজাকে আবার দর্শন করতে যায়। তখন লিজা ববিকে বলে তার বাবা খুব অসুস্থ। তার বাবাকে তার দেখতে ইচ্ছা করছে। সে ববির কাছে সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তারপর লিজা বলে তার বাথরুমে যেতে হবে। বাথরুমে এসে লিজা তার আঙ্গুলের ছাপ এবং তার নিজের চুল বাথরুমে ছড়িয়ে ছিটিয়ে রাখে, যাতে করে কেউ খুঁজতে আসলে সে লিজার সন্ধান পায়। বাথরুমে দেরি হচ্ছে বলে ববি অনেক রাগারাগি করে। ববি যখন দরজা খুলতে চায়, তখন দেখে ভিতর থেকে দরজা লাগানো আছে। এতে করে ববি অনেক রেগে যায়। কিছুক্ষণ পর লিজা বাথরুম থেকে বের হয়ে আসলে ববি তাকে মারতে গেলে লিজা অনেক অনুরোধ করে ববিকে শান্ত করে। একটু পর ববি ঘুমিয়ে গেলে লিজা চুপি চুপি ববির ফোন খুঁজতে শুরু করে। তখন সে ওই রুমে একটি টেলিফোন দেখতে পায়। যখন সে টেলিফোনের কাছে যায়, তখন তার মায়ের কথা তার মনে পড়ে যায়। একদিন লিজার সাথে যা যা হয়েছে তার মাকে গিয়ে বললে, তার মা বলে, তোমার সাথে যা হচ্ছে ভালো হচ্ছে। তুমি বেশি বাড়াবাড়ি করলে এর থেকেও খারাপ কিছু তোমার জন্য অপেক্ষা করছে। আর এইসব কথা ভেবে লিজা তার মাকে ফোন না করে। তারপর ববি পিছন থেকে এসে লিজাকে ধরে ফেলে আর বলে, তুমি নিজেকে খুব চালাক মনে করো। তখন লিজা বলে, আমার বাবার শরীর খুব খারাপ। আমি শুধু ফোন করে বলতে চেয়েছিলাম যে আমি ঠিক আছি, কিন্তু আমি ফোন করিনি। লিজার এইসব কথা ববি বিশ্বাস করে নেয় আর এবারের মতো সে লিজাকে ছেড়ে দেয়। তারপর লিজা তার বোনের কথা মনে পড়ে যায়। তার বোন বলেছিল, জীবনে যত বাধাই আসুক কখনো হাল ছাড়বা না। এরপর দেখা যায় ববি ঘন্টার পর ঘন্টা লিজাকে দর্শন করে, কিন্তু লিজা কিছুই করতে পারছিল না। এখন তার মাথায় শুধু একটাই কথা ঘুরছে, কিভাবে এখান থেকে সে পালিয়ে যেতে পারে। লিজা আবারও ববির সাথে কথা বলার চেষ্টা করে আর বলে, তুমি মনের দিক থেকে অনেক ভালো। তুমি আমাকে ছেড়ে দিলে আমি বাইরে গিয়ে কাউকে কোনো কিছু বলবো না। আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে সারা জীবন তোমার সাথে থাকতে চাই। লিজার এইসব কথা শুনে ববি অনেক ইমোশনাল হয়ে যায়। একটা সময় সে লিজাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে দেখা যায় পুলিশ একটা সিরিয়াল কিলারকে খুঁজে বেড়াচ্ছে, যে গত ৬ মাসে ১৬টা মেয়েকে মেরে ফেলেছে। এটা দেখে ববি মনে মনে চিন্তা করে, এই সুযোগে লিজাকে ছেড়ে দেওয়া উচিত। কারণ পুলিশ ওই সিরিয়াল কিলারকে ধরার চিন্তায় লিজাকে খুঁজতে এখানে আসবে না। আর লিজা যেহেতু ববির চেহারা এখনো দেখেনি, তাই পরে ববিকে দেখলে লিজা তাকে চিনতে পারবে না। এসব কথা ভাবতে ভাবতে ববি লিজাকে গাড়িতে করে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। তবে যাওয়ার পথে ববি একটা গ্যাস স্টেশনে দাঁড়ায় গাড়িতে গ্যাস ভরার জন্য। তখন লিজা তার হাতের একটা আঙ্গুল কেটে তার রক্ত গাড়ির সিটের কাভারে লাগিয়ে দেয়। এরপর ববি ওই নির্জন জায়গায় নিয়ে এসে লিজাকে বলে, ৫ মিনিটের মধ্যে আমি এখান থেকে চলে যাব, তারপর তুমি চোখ খুলবে। ববি গাড়ি নিয়ে চলে গেলে লিজা তার চোখের বাঁধন খুলে সেখান থেকে চলে যায়। ববি আবার ভাবতে থাকে সে লিজাকে ছেড়ে দিয়ে ভুল করেছে। লিজা যদি পুলিশের কাছে যায় তাহলে সে ফেঁসে যাবে। তাই সে লিজাকে মারার জন্য আবার ফিরে যায়। সে লিজাকে খুঁজতে থাকে। অন্যদিকে লিজা লুকিয়ে লুকিয়ে তার নানির বাড়ি চলে আসে। লিজা বাড়িতে এসে তার নানিকে বলে তাকে কিডন্যাপ করে রেপ করা হয়েছে। কিন্তু তার নানি কোনো কথাই বিশ্বাস করে না। তখন লিজার নানি পুলিশ স্টেশন ফোন করে বলে দেয় লিজা বাড়ি ফিরে এসেছে। কিন্তু সে বলছে ওকে নাকি কেউ কিডন্যাপ করে এবং ধর্ষণ করেছে। খবর পেয়ে পুলিশ পরের দিন থানায় নিয়ে যায় লিজাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। লিজা পুলিশকে সবকিছু খুলে বলে, কিন্তু পুলিশরাও লিজার কথা বিশ্বাস করে না। এক পুলিশ অফিসার বলে, তোমার সাথে যদি কেউ খারাপ কাজ করতো তাহলে তুমি আহত থাকতে। কিন্তু তোমাকে দেখে তো কিছুই মনে হচ্ছে না। এরপর আরো ২ জন মহিলা পুলিশ অফিসার এসে লিজাকে জিজ্ঞাসাবাদ করে। লিজা তাদেরকে সবকিছু খুলে বলে। তারাও সেই একই কথা বলে, তোমার হাতে পায়ে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। যেহেতু তোমার হাত পা খোলা ছিল, তাহলে তোমার হাত পা কাজে লাগিয়ে কেন তুমি কোনো কিছু করোনি? লিজা বলে, ওই লোকটা মানসিকভাবে অসুস্থ ছিল এবং সে অনেক শক্তিশালী ছিল। এমনকি তার কাছে আমাকে মেরে ফেলার জন্য অনেক অস্ত্র ছিল, যেগুলো দিয়ে বারবার আমাকে ভয় দেখাতো, যার কারণে আমি তাকে কিছুই করতে পারিনি। তারা ভাবে এই বাচ্চা মেয়েটা মিডিয়ার অ্যাটেনশন পাওয়ার জন্য মিথ্যা কথা বলছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে, এই বাচ্চা মেয়েটা হয়তো অনেক বেশি টিভি দেখে, যার কারণে এইসব কথা সে বানিয়ে বানিয়ে বলছে। কিন্তু দেখা যায় ওই সময় সিরিয়াল কিলারকে খোঁজার জন্য একটি গোয়েন্দা টিম সেখানে উপস্থিত ছিল। কিছুক্ষণ পর ওই গোয়েন্দা টিমের প্রধান হ্যারি আসে লিজার সাথে কথা বলার জন্য। কিন্তু লিজা তখন চুপচাপ মনমরা হয়ে বসেছিল, কারণ কেউ তার কথা বিশ্বাস করছিল না। হ্যারি তখন তার পকেট থেকে তার মেয়ের ছবি দেখিয়ে বলে, তোমার সাথে কি কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। আমি তোমার সব কথা বিশ্বাস করব। লিজা তখন সব সত্যি কথা বলতে থাকে।
সে বলে আমাকে যে গাড়িতে করে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়ির সিটগুলো লাল রঙের ছিল। আমি আমার আঙুল কেটে সেখানে রক্ত লাগিয়ে দিয়েছিলাম। কিডন্যাপ করে আমাকে ফার্স্ট ফ্লোরে রাখা হয়েছিল। সেখানে ২২ টা সিঁড়ি ছিল এবং সেখানে গ্রিন কার্পেট লাগানো ছিল। সেই মানুষটা বাম হাতে সবকিছু করত। আমি আমার ফিঙ্গারপ্রিন্ট তার বাথরুমে রেখে এসেছি। ডিটেকটিভ তার কথা শুনে আর তার বুদ্ধি দেখে আশ্চর্য হয়ে যায়। লিজার বর্ণনা নিয়ে একটা স্কেচ বানানো হয়। এমনকি লিজার সাথে হওয়া মরিচের খারাপ কাজের কথাও হ্যারিকে জানিয়ে দেয়। পুলিশ মরিসকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এমনকি লিজাকে তার নানির সাথে থাকতে দেওয়া হয় না। এরপর হ্যারি লিজাকে নিয়ে আসে ডিটেকটিভদের আন্ডারে থাকা একটি সুরক্ষা রুমে। এরপর হ্যারি সেখানে লিজাকে নিয়ে যায় যেখান থেকে তাকে কিডন্যাপ করা হয়েছিল। এখানে এসে লিজা গাড়িতে চোখ বন্ধ করে বসে আর সেই দিনের কথা ভাবতে থাকে। এরপর লিজা চোখ বন্ধ করে বলতে থাকে সেদিন তাকে কোন রাস্তা দিয়ে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল। এভাবে একটা সময় সে সেখানে পৌঁছে যায় যেখানে ববি তাকে ছেড়ে দিয়েছিল। লিজাকে এত কিছু করতে দেখে হ্যারি অবাক হয়ে যায়। এরপর লিজা বলে আমাকে ছাড়তে আসার সময় ববি একটা গ্যাস স্টেশনে দাঁড়িয়েছিল। লিজার কথা শোনার পর রাস্তায় যতগুলো গ্যাস স্টেশন আছে সেখানকার সব ফুটেজ সংগ্রহ করা হয়। আর সেখানে ববির চেহারাটাও ছিল যেটা লিজার কল্পনা করে বানানো স্কেচের সাথে মিলে যাচ্ছিল। এরপর ডিটেকটিভ সকল ড্রাইভারের ছবি তুলে নিয়ে আসে যাদের গাড়ির সিটে লাল রঙের কাভার লাগানো ছিল। এর মধ্যে তারা ববির ছবিও তুলে এনেছিল। লিজাকে তারা ববির ছবি দেখালে লিজা ববিকে চিনতে পারে। তারপর সমস্ত পুলিশ মিলে ববিকে খুঁজতে থাকে। এর কিছুদিন পর হঠাৎ ববিকে একটি বারের সামনে থেকে পুলিশেরা তাকে গ্রেপ্তার করে। তখন পুলিশ ববির গাড়ি চেক করে আর সেখানে সত্যি, সত্যিই রক্তের দাগ পায়। এরপর ববির বাড়িতে গিয়ে পুলিশ অফিসাররা দেখতে পায় সেখানে আসলেই ২২ টা সিঁড়ি রয়েছে। এমনকি তারা ববির বেডের নিচ থেকে লিজার হেয়ার প্রিন্টটাও খুঁজে পায় আর বাথরুমে গিয়ে লিজার ফিঙ্গারপ্রিন্টও শনাক্ত করে। অন্যদিকে দেখা যায় ববি পুলিশের কাছে সব কথা স্বীকার করে নেয় আর বলে সে আজ পর্যন্ত ১৬ টা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে। শুধুমাত্র লিজাকে ছেড়ে দিয়েছে কারণ লিজা অন্যান্য মেয়েদের থেকে আলাদা ছিল। লিজার এমন সাহসী দেখে সমস্ত পুলিশ অফিসাররা গর্ববোধ করে কারণ গত ৬ মাস ধরে পুলিশ অফিসাররা যে কাজটা করতে পারেনি ১৭ বছর বয়সী এই লিজা সেই কাজটা করে দেখিয়েছে। এরপর হ্যারি লিজাকে তার বাড়ি ফিরিয়ে দিতে চাইলে লিজা তার মায়ের বাড়ি ও নানির বাড়ি যেতে চায় না। কারণ এই একই অন্যায় তার মা ও নানি তার সাথে প্রতিদিন করেছে। হ্যারি লিজার আন্টির সাথে যোগাযোগ করে। আর তাকে তার আন্টির কাছে পাঠিয়ে দেয় কেননা তার আন্টি নিঃসন্তান ছিল। তারপর তারা লিজাকে দত্তক নেয় আর লিজার সাথে হওয়ার অন্যায়ের জন্য ক্ষমা চায়। সাথে এটাও বলে এখন থেকে লিজার প্রতি তারা খেয়াল রাখবে আর সব দায়িত্ব নেবে। অবশেষে লিজা তার আন্টির সাথে যাওয়ার আগে হ্যারিকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায় কারণ একমাত্র হ্যারি তাকে বিশ্বাস করেছিল। এর কিছুদিন পর লিজা তার মাকে একটি চিঠি পাঠায়। সেখানে লিখেছিল, "মা তুমি বলেছিলে আমি ভালো লাইফ ডিজার্ভ করি না। কিন্তু তুমি ভুল ছিলে। এটা আমি প্রমাণ করে দেখিয়েছি।" আর নিচে লেখা ছিল গুড বাই। এটা দেখে লিজার মা তার ভুল বুঝতে পারে। তখন সে রিয়ালাইজ করে যে নিজের মেয়ের সাথে সে কতটা খারাপ কাজ করেছে। তাই এখন তার ছোট বোনও তার মাকে বিশ্বাস করে না। কিছুদিন পর তার ছোট বোনও লিজার কাছে চলে আসে। তারপর তারা ২ বোনই তাদের আন্টির সাথে নতুন জীবন শুরু করে। বেশ কয়েক বছর পর দেখা যায় সে এখন পুলিশ অফিসার হিসাবে দায়িত্ব পালন করছে। লিজাকে ববি নামের যেই লোকটা এই অত্যাচার করেছিল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্পটি? ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।